আমরা যতক্ষণ পর্যন্ত সময় আমরা পাই ততক্ষণ পর্যন্ত আমরা দুটি জিনিসকে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ শর্তমূলক বাক্য, এবং দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড। প্রথমে আমরা কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে আলোচনা করছি। কন্ডিশনাল সেন্টেন্সটা দেখো, কন্ডিশনাল সেন্টেন্স তোমরা খাতা কলম নিয়ে অবশ্যই সূত্রগুলো বা নিয়মগুলো লিখে রাখো, তাহলে তোমাদের অনেক উপকার হবে। তো এখানে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, বাংলায় বলে শর্তমূলক বাক্য। প্রথমে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের সংজ্ঞাটা একটু এবং প্রকারভেদটা একটু দেখব। কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? মূলত দেখো, কন্ডিশন শব্দের অর্থ হচ্ছে শর্ত। তো কন্ডিশনের অ্যাডজেক্টিভ হচ্ছে কন্ডিশনাল, অর্থাৎ শর্তমূলক। সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। তাহলে আমরা এর নাম থেকেই সংজ্ঞার একটা পূর্ব ধারণা কিন্তু আমরা নিতে পারি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স মানে হচ্ছে শর্তমূলক বাক্য, যেখানে দুটি শর্ত থাকবে। তারপর আমরা সংজ্ঞাটা একটু লিখি, তোমাদের মানে খাতায় লিখা রাখো, যে তোমাদের সুবিধার জন্য। মূলত যে সেন্টেন্সে একটি কাজ বা একটি ঘটনা, একটি কাজ হওয়া, আরও একটি কাজের উপর নির্ভরশীল থাকে, মানে কাজের উপর শর্তযুক্ত থাকে, তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স বলে। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটার সংজ্ঞাটা একটু ভালো করে ডিসেক্ট করি। যে সেন্টেন্সে একটি কাজ হওয়া আরও একটি কাজের উপর শর্তযুক্ত থাকে, তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। যেমন তোমাকে যদি আমি উদাহরণ দেই, যেমন যদি কেউ বলে ইফ ইউ স্টাডি ওয়েল, তুমি যদি ভালো করে পড়ো তাহলে ইউ উইল শাইন ইন লাইফ, তুমি জীবনে উন্নতি করবে। তোমরা এখানে একটু খেয়াল করে দেখো যে ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো করে পড়ো, ইউ উইল শাইন ইন লাইফ। ইউ উইল শাইন ইন লাইফ এই কথাটা, এই কাজটা নির্ভর করে পূর্ববর্তী কথার উপর। অর্থাৎ ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো করে পড়ো, তাহলে তোমার শাইন করার কাজটা নির্ভর করে কি বলো, ইফ ইউ স্টাডি ওয়েল এই কাজটার উপর। যেমন আমি যে আরও বলি যে ইফ ইউ ইনভাইটেড মি, তুমি যদি আমাকে দাওয়াত দিতে তাহলে আই উড অ্যাটেন্ড ইউর পার্টি, আমি তোমার পার্টিতে যোগদান করতাম। তাহলে এখানে খেয়াল করে দেখো যে ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত দিতে, আই উড অ্যাটেন্ড ইউর পার্টি, আমি তোমার পার্টিতে যোগদান করতাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমার যোগদান করাটা নির্ভর করে তোমার আমাকে দাওয়াত দেওয়ার উপরে। তাহলে কি বিষয়টা জানলাম আমরা, যে কন্ডিশনাল সেন্টেন্স কাকে বলে? শর্তমূলক বাক্য। যে সেন্টেন্সে একটি কাজ হওয়া আরও একটি কাজের উপর শর্তযুক্ত থাকে, তাকে কন্ডিশনাল সেন্টেন্স বলে। যেমন ইফ ইউ স্টাডি ওয়েল, যদি তুমি ভালো করে পড়ালেখা করো, ইউ উইল শাইন ইন লাইফ। ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত দিতে, আই উড অ্যাটেন্ড ইউর পার্টি, আমি তোমার পার্টিতে যোগদান করলাম। তাহলে প্রথমে আমরা কন্ডিশনাল সেন্টেন্সের সংজ্ঞাটা জানলাম, এরপরে কন্ডিশনাল সেন্টেন্সের প্রকারভেদটা জানবো। তাহলে আসো, কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার আমরা প্রকারভেদ জানছি। কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? 4 প্রকার। দেখো, 1 নম্বর হচ্ছে জিরো কন্ডিশনাল, 2 নম্বর হচ্ছে প্রেজেন্ট কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, বা এটাকে কেউ কেউ প্রেজেন্ট কন্ডিশনাল বলে থাকেন, তারপরে 3 নম্বর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, বা এটাকে কেউ কেউ পাস্ট কন্ডিশনালও বলে থাকেন। চতুর্থত হচ্ছে থার্ড কন্ডিশনাল, বা এটাকে কেউ কেউ পারফেক্ট কন্ডিশনালও বলে থাকেন। তাহলে তোমরা একটু দেখো সবাই, কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার? কন্ডিশনাল সেন্টেন্স আমরা দেখলাম এখানে 4 প্রকার। কন্ডিশনাল সেন্টেন্স 4 প্রকার। 1 নম্বর হচ্ছে জিরো কন্ডিশনাল, 2 নম্বর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, 3 নম্বর হচ্ছে
সেকেন্ড কন্ডিশনাল এবং 4 নম্বর হচ্ছে থার্ড কন্ডিশনাল। তো জিরো কন্ডিশনাল তো জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনালকে কেউ প্রেজেন্ট কন্ডিশনাল বলে থাকে, সেকেন্ড কন্ডিশনালকে কেউ পাস্ট কন্ডিশনাল বলে থাকে এবং থার্ড কন্ডিশনালকে কেউ পারফেক্ট কন্ডিশনালও বলে থাকে। তাহলে এই 4 প্রকার কন্ডিশনাল যে 4 প্রকার সেটা আমরা জানলাম। এবার আমরা ধারাবাহিকভাবে যে এই কন্ডিশনাল সেন্টেন্সগুলো কী কী আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা সকলে সাথে থাকো, আমরা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে আজকে মোটামুটি জানার চেষ্টা করি ইনশাআল্লাহ। তো দেখো, এরপরে যেটা আমরা আলোচনা করতে যাচ্ছি কন্ডিশনাল সেন্টেন্সের পরবর্তী কথা, সেটা হচ্ছে আমরা আলোচনা করবো প্রথমে জিরো কন্ডিশনাল। তোমরা খাতায় ভালো করে লিখে রাখো। আচ্ছা, জিরো কন্ডিশনাল মূলত কাকে বলে? দেখো যে এরকম যে লেখো তোমরা, বর্তমানে একটি কাজ হলে স্বাভাবিকভাবে আরেকটি কাজ হয়, বোঝালে জিরো কন্ডিশনাল হয়। আবার বলছি, বর্তমানে একটি কাজ হলে স্বাভাবিকভাবে আরেকটি কাজ হয় বোঝালে জিরো কন্ডিশনাল হয়। আমি একটু গঠনটা লিখছি, তোমরা গঠনটাও লিখে নাও। প্রথমে হচ্ছে তোমার ইফ, এখানে সবসময় ইফ থাকবে সেরকম কোনো কথা না, হোয়েনও থাকতে পারে, তো ইফটাই ম্যাক্সিমামলি আমরা ব্যবহার করি। তাহলে দেখো, ইফ প্লাস প্রেজেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস কমা প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, দেখো এখানে যে ইফের পর একটা প্রেজেন্ট ইনডিফিনিটেন্স থাকবে, একটা কমা থাকবে। আমরা জানি সকলে যে পাংচুয়েশন মার্কসের নিয়ম অনুসারে কমপ্লেক্স সেন্টেন্সের প্রথমে যদি একটি কানেক্টর থাকে তাহলে মাঝখানে একটা কমা বসাতে হয়। এই কমাটা এই কানেক্টর সাপেক্ষে একটি অর্থ প্রকাশ করে, যার জন্য নতুন কোনো ওয়ার্ড আনতে হয় না। যেমন আমরা যেটা আলোচ্য বিষয়টা ছিল সেটা হচ্ছে ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমি যদি একটু বলি, যেমন দেখো তোমরা, ইফ উই হিট ওয়াটার, আমরা যদি পানিকে তাপ দেই আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা যদি পানিকে 100 ডিগ্রি তাপমাত্রায় পর্যন্ত তাপ প্রদান করি, ইট টার্নস ইনটু ভ্যাপর, এটি বাষ্পে পরিণত হয়। তাহলে খেয়াল করে দেখো যে এখানে আমাদের একটি কাজ আরেকটি কাজের উপর, বর্তমানে একটি কাজ হলে স্বাভাবিকভাবে আরেকটি কাজ হয়, এরকম বোঝানো হয় তোমার জিরো কন্ডিশনাল। যেমন ইফ উই হিট ওয়াটার আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আমরা যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত পানিকে উত্তপ্ত করি তাহলে ইট টার্নস ইনটু ভ্যাপর, এটি বাষ্পে পরিণত হয়। আচ্ছা, তারপরে যদি বলি যে ইফ দি সান রাইজেস, যদি সূর্য ওঠে, দি ডার্কনেস রিমুভস, অর্থাৎ তোমার অন্ধকার দূরীভূত হয়। এটা অ্যাক্টিভ সেন্সে করেছি আমি। তো দেখো, ইজ রিমুভড বললেও বাক্যটা হতো। তাহলে আমরা দেখলাম যেটা জিরো কন্ডিশনাল সম্পর্কে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। আবারটা বুঝি, জিরো কন্ডিশনাল বর্তমানে একটি কাজ হলে স্বাভাবিকভাবে আরেকটি কাজ হয় বোঝালে জিরো কন্ডিশনাল হয়। গঠনটা ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কমা প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। আমি ইফের যে কথাটা বলছিলাম যে ইফ উই হিট ওয়াটার আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াস, আমরা যখন পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করি, ইট টার্নস ইনটু ভ্যাপর, এটি বাষ্পে রূপান্তরিত হয়। তাহলে দেখো, ইফ শব্দের অর্থ যদি, আর এই যে কমা শব্দের অর্থ তবে বা তাহলে, অথচ তবে বা তাহলে ইংরেজি কিন্তু দেন, এখানে দেন কথাটা বসালে ভুল হবে। কাজেই আমরা যেটা দেখলাম যে কি, ইফ উই হিট ওয়াটার আপ টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, ইট টার্নস ইনটু ভ্যাপর। ইফ দ্য সান রাইজেস দ্য ডার্কনেস রিমুভস, যদি সূর্য ওঠে তাহলে কি অন্ধকার দূরীভূত হয়ে যায়। তাহলে আমরা জিরো কন্ডিশনালটা আশা করি বুঝতে পেরেছি। তো 4 প্রকার কন্ডিশনালের আমি জিরো কন্ডিশনাল নিয়ে আলোচনা করলাম। তোমরা জিরো কন্ডিশনাল বুঝতে হলে, প্রত্যেকটি কন্ডিশনাল বুঝতে হলে আমরা এর সংজ্ঞাটা বুঝবো, সংজ্ঞাটা কি, তারপরে গঠনটা বুঝবো, এরপর কিছু উদাহরণ বুঝবো। 3টি স্টেপ, কাকে বলে, গঠন, তারপর উদাহরণ। কাকে বলে, গঠন, উদাহরণ। আমরা অনেক সময় দেখি যে আমাদের প্রচলিত বইগুলোতে অনেক বিস্তারিত লেখা থাকে, কিন্তু জিস্ট কথাটা আমরা বুঝি না, তাই আমরা এই কন্ডিশনালে গুলিয়ে ফেলি। আবার অনেক স্টুডেন্ট আছে যে তারা কন্ডিশনালটা আসলে বুঝতেই চায় না। তো এর জন্য আমি যেটা বলি, শুধু কমপ্লিটিং সেন্টেন্সের জন্যই নয়, কন্ডিশনাল সেন্টেন্স যে কোনো ক্ষেত্রেই বানাই লেখা হোক বা যে কোনো ক্ষেত্রেই
কন্ডিশনাল সেন্টেন্সটি আমাদের অত্যাবশ্যকীয়, খুবই দরকার। এরপর জিরো কন্ডিশনাল আমরা শেষ করলাম, এবার আমরা যাব প্রেজেন্ট কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনালে। দ্বিতীয়ত আমরা আলোচনা করছি ফার্স্ট কন্ডিশনাল বা এটাকে কেউ কেউ প্রেজেন্ট কন্ডিশনালও বলে থাকেন, প্রেজেন্ট কন্ডিশনাল। আচ্ছা দেখো, সংজ্ঞাটা আমি যদি লিখি যে বর্তমানে একটি কাজ হলে ভবিষ্যতে আরও একটি কাজ হবে বোঝাতে শ্যাল অথবা উইল, হতে পারে বোঝাতে ক্যান, হতেও পারে বোঝাতে মে, বোঝালে ফার্স্ট কন্ডিশনাল বা প্রেজেন্ট কন্ডিশনাল হয়। আচ্ছা, যেটা আমরা সংজ্ঞাটা লিখেছি দেখো, যে বর্তমানে একটি কাজ হলে ভবিষ্যতে আরো একটি কাজ হবে বোঝাতে শ্যালো বা উইল, হতে পারে অর্থে ক্যান, হতেও পারে অর্থে মে, আর বোঝালে ফার্স্ট কন্ডিশনাল বা প্রেজেন্ট কন্ডিশনাল হয়। গঠনটা হচ্ছে প্রথমে তুমি একটা ইফ দিবে বা ইফের পরে তারপর একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে, প্লাস কমা দিয়া তারপর তোমাকে একটা সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট দেওয়ার পর একটি শ্যাল দিতে হবে, শ্যাল, উইল, ক্যান, মে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা দিবে, মানে যেটা সিকোয়েন্স অর্থ বোঝায় সেটা দিবে, তারপরে বেস ভার্ব তুমি প্রোভাইড করবে, বেস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যেটা যদি তোমার লাগে। যেমন যদি আমি একটা বাক্য তোমাদেরকে বলি যে দেখো, আমি যদি বলি যে ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে তুমি যদি বলো আই শ্যাল গো, তা ঠিক আছে। তুমি যদি বলো আই উইল গো, এটাও ঠিক আছে। তুমি যদি বলো আই ক্যান গো, তাও ঠিক আছে। তুমি যদি বলো আই মে গো, তাও কিন্তু ঠিক আছে। বিষয়টা হচ্ছে বিভিন্ন রকমের অর্থ প্রকাশ পাবে। তুমি খেয়াল করে দেখো এখানে আমি সংজ্ঞায় কি লিখেছি, বর্তমানে একটি কাজ হলে ভবিষ্যতে আরো একটি কাজ হবে, হবে বোঝালে শ্যাল বা উইল, আর হতে পারে অর্থে ক্যান, হতেও পারে অর্থে মে, তাহলে বোঝালে ফার্স্ট কন্ডিশনাল হয়। যেমন গঠনটা হচ্ছে ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস শ্যাল, উইল, ক্যান, মে প্লাস বেস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন ইফ ইউ কাম, যদি তুমি আসো তাহলে তুমি যদি আসো, আই শ্যাল গো, আমি যাব, তাহলে স্বাভাবিক কথা আমি যাব। কিন্তু যদি বলি আই উইল গো, তাহলে অর্থটা আসবে আমি যাবই। বিষয়টা হচ্ছে আমরা মোডাল অক্সিলারি ভার্বের নিয়ম আছে, যেটা হচ্ছে আমরা জানি যে ফার্স্ট পার্সনের বেলায় শ্যাল অথবা ফার্স্ট পার্সনের বেলায় শ্যাল বসে, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের বেলায় উইল বসে। যেমন আমি ঢাকা যাব, আই শ্যাল গো টু ঢাকা। এটা যদি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে বলে যে তুমি ঢাকা যাবে, ইউ উইল গো টু ঢাকা, তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে শ্যাল, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে উইল। কিন্তু যদি তুমি এটাকে উল্টো ব্যবহার করে বসো, ধরো তুমি বললা যে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে উইল বসালা, তাহলে একটু জোর প্রকাশ করবে। যেমন আই শ্যাল গো না বলে তুমি যদি বলো আই উইল গো, তার মানে কি আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাবই। তাহলে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই শ্যাল গো ঢাকা, আই শ্যাল গো, আমি যাব, অথবা আই উইল গো, আমি যাবই, অথবা আই ক্যান গো, যদি তুমি আসো তাহলে আমি যেতে পারি। ক্যান যদি বসা তাহলে অর্থ আসবে আমি যেতে পারি। যেমন এরকম বলো না, দোস্ত তুই আসলে আমি যাইতে পারি, আমার মা আমাকে অনুমতি দেবে, দোস্ত আয় তুই, এরকম। আবার যদি মে দিয়ে করো তাহলে হতেও পারে, সম্ভাবনা প্রকাশ পাবে যে ইফ ইউ কাম, যদি তুমি আসো, আই মে গো, তুই যদি আসোস তাহলে আমি যেতেও পারি, ভেবে দেখতে পারি, এরকম। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা সবকটা মডেলই ব্যবহার করতে পারি, তবে আমাদের সিকোয়েন্স অনুসারে শ্যাল, উইল, ক্যান, মে। অর্থাৎ বর্তমানে একটি কাজ হলে ভবিষ্যতে আরেকটি কাজ হবেই, হতে পারে, হতেও পারে বোঝালে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয়ে থাকে। তাহলে আমরা দুটো জিনিস শিখলাম, ফার্স্ট কন্ডিশন জিরো কন্ডিশনাল, আমরা দ্বিতীয়ত শিখলাম ফার্স্ট কন্ডিশনাল। এবার আসো সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল আসলে একটু ঠান্ডা লেগেছে তো, সরি। সেকেন্ড কন্ডিশনাল বা এটাকে আমরা পাস্ট কন্ডিশনালও বলে থাকতে পারি। সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনাল, দেখো সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনাল কাকে বলে?
অতীতে আমরা ওই ফার্স্ট কন্ডিশনালের মতনই বলতে পারি, অতীতে কোনো একটি কাজ হলে আরও একটি কাজ হতো, আরও একটি কাজ হতো অর্থে উড, হওয়া উচিত ছিল, হওয়া উচিত ছিল অর্থে শুড, তারপরে হতে পারত অর্থে কুড, হতেও পারত অর্থে মাইট, বোঝালে সেকেন্ড কন্ডিশনাল হয়। আচ্ছা, গঠনটা হচ্ছে আমরা প্রেজেন্ট থেকে ভিন্নটা আনবো। প্রেজেন্টে লিখেছিলাম ইফ প্লাস পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট, এবার লিখবো পাস্ট ইনডিফিনিট টেন্স প্লাস কমা প্লাস তারপর আমরা বলবো হচ্ছে সাবজেক্ট প্লাস আগে লিখেছিলাম শ্যাল, এবার লিখবো উড, শুড, কুড, মাইট প্লাস বেস ভার্ব। আগের বাক্যটা একটু খেয়াল করে দেখবে তোমরা, খাতায় তো আশা করে লিখেছো। যেমন আগে লিখেছিলাম ইফ ইউ কাম, এবার যদি বলি যে ইফ ইউ কেম, তাহলে তুমি বলতে পারো যে আই উড গো, তুই যদি আসতি তাহলে আমি যেতাম, অথবা আই শুড গো, তুমি যদি আসতে তাহলে আমি যেতাম। আর যদি বলতে যে আই কুড গো, তুই যদি আসতি তাহলে আমি যেতে পারতাম রে দোস্ত, এরকম আমরা বলি অনেক সময়। তো ইফ ইউ কাম আই মাইট গো, তাহলে আমি যেতাম। তাহলে বিষয়টা খেয়াল করে দেখো যে আমরা কি লক্ষ্য করলাম, যে বর্তমানে অতীতে একটি কাজ হলে এই কাজটি যদি হতো তাহলে আরেকটি কাজ হতো, হওয়া উচিত ছিল, হতে পারতো, হতেও পারতো। এরকম বুঝালে সেকেন্ড কন্ডিশনাল হয়ে থাকে। গঠনের ডিফারেন্সটা একটু লক্ষ্য করলেই আমরা দুটি সেন্টেন্সকে ডিফারেন্সিয়েট করতে পারবো। সেটা হচ্ছে কি, তোমার এখানে আমরা যেটা দেখলাম সেটা প্রথমটাই ছিল ইফ ইউ কাম, ইফ এর পর ইউ কাম ছিল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট ছিল। এবার আছে ইফ ইউ কেম মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, ওইখানে বসাইছিলাম আই উইল গো, এখানে বসাইলাম আই উড গো। আগে বসেছিলাম আই শ্যাল গো, এবার বসেছি আই উড গো, আই শুড গো। আগে বসাইছিলাম আই ক্যান গো, এবার বসেছি আই কুড গো। আগে বসেছিলাম আই মে গো, এবার বসেছি আই মাইট গো। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে আবার একটু রিভাইজ করি, সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনাল কাকে বলে? অতীতে কোনো একটি কাজ হলে আরও একটি কাজ হতো অর্থে উড, হওয়া উচিত ছিল অর্থে শুড, হতে পারত অর্থে কুড, হতেও পারত অর্থে মাইট বোঝালে সেকেন্ড কন্ডিশনাল বা পাস্ট কন্ডিশনাল হয়। যেমন ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট প্লাস কমা প্লাস সাবজেক্ট প্লাস উড, শুড, কুড, মাইট প্লাস বেস ভার্ব। যেমন ইফ ইউ কেম, যদি তুমি আসতে তাহলে আই উড গো, আমি যেতাম, আই শুড গো, আমার যাওয়া উচিত ছিল, আই কুড গো, আমি যেতে পারতাম, আই মাইট গো, আমি যেতেও পারতাম। তাহলে বিষয়টা হচ্ছে কি, অতীতে একটি কাজ হলে আরেকটি কাজ হতো। এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আমি তোমাদেরকে লিখতে বলবো। বিশেষ দ্রষ্টব্যটা কি? লেখো। বিশেষ দ্রষ্টব্য হচ্ছে, বিশেষ দ্রষ্টব্যটা লিখবে, সেটা হচ্ছে লেখো এখানে নোটাবেন। বিশেষ দ্রষ্টব্য অতীতে, আচ্ছা উল্লেখ্য, অতীতে দুটো কাজের কোনোটিই সংগঠিত হয়নি। অতীতে দুটো কাজের কোনোটিই সংগঠিত হয়নি। পাস্ট কন্ডিশনাল কাকে বলে? যে দুইটা কাজের একটাও হয় নাই। যে ইফ ইউ কেম, যদি তুমি আসতে তাহলে আই উড গো, আমি যেতাম, মানে কি তুমি আসোও নাই, আমি যাইও নাই। আবার যদি এরকম বলে যে যদি তুমি পড়তে তাহলে তুমি পাস করতে, মানে কি তুমি পড়ো নাই, পাসও করো নাই। তাহলে ব্যাপারটা এরকম যে অতীতে দুটো কাজের মধ্যে একটি কাজ হলে আরেকটি কাজ হতো, বাট একটাও হয় নাই। এরকম কথা যখন আমরা ইউজ করি তখনই আমরা এই পাস্ট কন্ডিশনাল বা সেকেন্ড কন্ডিশনাল ইউজ করে থাকি। তাহলে এই ছিল আমার সেকেন্ড কন্ডিশনাল। এরপরে আমরা যাব হচ্ছে থার্ড কন্ডিশনালে। চতুর্থত আমাদের যে কন্ডিশনালটা রয়েছে সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, অথবা এটাকে কেউ আমরা পারফেক্ট কন্ডিশনালও বলে থাকি। আচ্ছা, এটার সংজ্ঞাটা একটু লিখবো আমরা, যে অতীতে একটি কাজ হয়ে থাকলে আরও একটি কাজ
হয়ে থাকতো অর্থে উড হ্যাভ, হয়ে থাকা উচিত ছিল অর্থাৎ কুড শুড হ্যাভ। আচ্ছা, হয়ে থাকতে পারতো, হয়ে থাকতে পারতো বোঝাতে কুড হ্যাভ, হয়েও থাকতে পারতো অর্থে তোমার হচ্ছে মাইট হ্যাভ বোঝালে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়, থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়। আচ্ছা, গঠনটা হচ্ছে প্রথমে হচ্ছে তোমার ইফের পর একটি পাস্ট পারফেক্ট টেন্স থাকবে। আগেরটা ছিল, দেখো একটু কম্পেয়ার করো। ফার্স্ট কন্ডিশনাল ছিল ইফের পর প্রেজেন্ট ইনডিফিনিট, এবার হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল ছিল তোমার পাস্ট ইনডিফিনিট, আর থার্ড কন্ডিশনাল আছে কি পাস্ট পারফেক্ট টেন্স প্লাস কমা প্লাস সাবজেক্ট। ফার্স্ট কন্ডিশনাল ছিল শ্যাল, সেকেন্ড কন্ডিশনাল ছিল শুড, এবার থার্ড কন্ডিশনাল আমরা লিখবো শুড হ্যাভ, শুড হ্যাভ অথবা উড হ্যাভ। দেখো তোমরা একটু কম্পেয়ার করো, ফার্স্ট কন্ডিশনাল উইল, সেকেন্ড কন্ডিশনাল হলো উড, আর থার্ড কন্ডিশনাল উড হ্যাভ। তাহলে কি উড হ্যাভ প্লাস অথবা কুড হ্যাভ অথবা মাইট হ্যাভ প্লাস V3। এবার যদি একটা উদাহরণ দিই, যে আগের উদাহরণটাই যদি আমরা টেনে আনি বা টেনে এনে আমরা আগের উদাহরণটাই দেই, তাহলে যেমন ইফ ইউ কেম, যদি তুমি আসতে তাহলে, সরি আমি এটা সেকেন্ড কন্ডিশন লিখেছিলাম, থার্ড কন্ডিশনটা হবে ইফ ইউ হ্যাড কাম, যদি তুমি আসতে তাহলে, তুমি যদি এসে থাকতে তাহলে আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ, দেখো V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, তো আই শুড হ্যাভ গন, যদি তুমি আসতে তাহলে আমি, আমার যে গিয়ে থাকা উচিত ছিল। এখানে ইফের পর পাস্ট পারফেক্ট টেন্স হওয়ার কারণে ওই পাশে আমরা লিখেছি সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস V3। তুমি এখানে শুড হ্যাভ বাদ দিয়ে উড হ্যাভও লিখতে পারতো, তাহলে অর্থ হতো আই উড হ্যাভ গান, তাহলে আমি যেয়ে থাকতাম, অথবা আই কুড হ্যাভ গান, আমি যেয়ে থাকতে পারতাম, অথবা আই মাইট হ্যাভ গান, আমি যেয়ে থাকতে হয়তো বা পারতাম, সম্ভাবনা প্রকাশ করতো। তাহলে কি আমরা থার্ড কন্ডিশনাল বুঝতে পারলাম। এবার তোমাদেরকে আমি আর একটু খাটাবো, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনালের বিকল্প একটি গঠন রয়েছে, তোমরা একটু লেখো সকলে, বিকল্প গঠন। থার্ড কন্ডিশনাল বিকল্প গঠন, বিকল্প গঠনটা হচ্ছে প্রথমে হ্যাড থাকবে, তারপর থাকবে সাবজেক্ট, তারপর থাকবে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর কমা, তারপর ডান পাশের অংশ আগেরটার মতনই, যেমন প্রথমে সাবজেক্ট, তারপরে তোমার শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস V3, ও উড হ্যাভটা লিখে নিই, উড হ্যাভ প্লাস V3। আমি একটু উদাহরণ দিচ্ছি, যেমন এই বাক্যটাকে যদি আমরা একটু থার্ড কন্ডিশনালে সাজাই, হ্যাড ইউ কাম, যদি তুমি আসতে রে তাহলে আই উড হ্যাভ গন, তাহলে আমি যেতাম, তুমি যদি এসে থাকতে তাহলে আমি যেতাম। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি কন্ডিশনাল সেন্টেন্স, চারটি কন্ডিশনাল সেন্টেন্স আমি আলোচনা করলাম, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, এই চারটি কন্ডিশনাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে এখন একটু টেস্ট করার জন্য তোমাদের কিছু এক্সারসাইজ দেবো, তোমরা ঝটপট খাতা কলম রেডি করে কমেন্ট বক্সে তোমরা আনসারগুলো আমাকে জানিয়ে দাও। দেখো, আমি তোমাদেরকে প্রথমে আমরা যে টেস্টটা নিচ্ছি সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সকে চিহ্নিত করা। আচ্ছা, কন্ডিশনাল সেন্টেন্স, আচ্ছা আইডেন্টিফিকেশন, তুমি আমাকে বলবে এটা কোন কন্ডিশনাল। প্রথমটা এ নম্বরে, দেখো আমি লিখছি যে ফার্স্ট কন্ডিশনাল এ নম্বরে লিখছি, হ্যাড আই বিন এ ডক্টর, আমি যদি ডাক্তার হতাম, আই উড হ্যাভ হেল্পড দি হেল্পলেস, আমি গরিবদেরকে সাহায্য করতাম। এটা কোন কন্ডিশনাল?
তারপরে যদি আমি বলি যে ইফ ইউ ইনভাইটেড মি, তুমি যদি আমাকে দাওয়াত দিতে, আই উড অ্যাটেন্ড দি পার্টি। ইফ ইউ হ্যাড কল্ড মি, তুমি যদি আমাকে দাওয়াত দিতে, তাহলে আই উড হ্যাভ রেসপন্ডেড, আমি সাড়া দিতাম, রেসপন্ডেড। তা আশা করি 3টা বাক্য তোমরা কমেন্টে লিখে দিচ্ছ আমাকে যে কোনটা কোন কন্ডিশনাল, লাইক ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, লাইক থার্ড কন্ডিশনাল। আমি আরও 2টি সেন্টেন্স লিখবো তোমাদের জন্য। আচ্ছা, ডি নম্বরে, ইফ উই, আচ্ছা ইফ উই কি বলে, হিট আয়রন টু অ্যান ইমেন্স এক্সটেন্ট, আমরা যদি ব্যাপক মাত্রায় লোহাকে তাপ দেই, ইট টার্নস ইনটু ফ্লুইড, এটি তরলে রূপান্তরিত হয়। এটা কোন কন্ডিশনাল? এবং ই নম্বরে আমি একটা বাক্য লিখছি, তোমরা আমাকে বলে দাও এটা কোন কন্ডিশনাল। আচ্ছা, হ্যাড আই বিন এ বার্ড, আমি যদি পাখি হতাম, আই উড হ্যাভ ফ্লাউন অ্যাট লার্জ, আমি স্বাধীনভাবে উড়ে বেড়াতাম। তাহলে এটির 5টা কোন প্রকার সেন্টেন্স তোমরা আমাকে জানিয়ে দাও, কোন কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, নাকি থার্ড কন্ডিশনাল। আশা করি তোমরা সবাই কমেন্টে লিখতেছো। আমার এটা হচ্ছে 14তম লাইভ ক্লাস, আর লাইভ ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি যারা নতুন যুক্ত হয়েছে। তো দেখো, এরপরে কন্ডিশনাল সেন্টেন্সের কিছু এক্সারসাইজ তোমাদেরকে আমি দিচ্ছি, যেগুলো তোমরা পরীক্ষায় করতে পারো। কন্ডিশনাল সেন্টেন্সে কিছু এক্সারসাইজ দিচ্ছি আমি, তোমরা দেখো এক্সারসাইজ, যে এই এক্সারসাইজগুলো তোমরা বাসায় করবে। আমি ক্লাস শেষ করছি না, আমার কন্ডিশনাল সেন্টেন্সের পরে আমার নো সুনার হ্যাড আছে, সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কন্ডিশনাল সেন্টেন্সে কিছু এক্সারসাইজ দিচ্ছি তোমাদের, 10টি বাক্য আমি এক্সারসাইজ দিচ্ছি, তোমরা সকলে ভালো করে উঠিয়ে নাও। ইফ ইউ রিড বুকস, তুমি যদি বই পড়ো তাহলে কি হবে, ড্যাশ। ইফ উই প্লান্ট ট্রিজ, আমরা যদি গাছ লাগাই তাহলে কি হবে, তারপরে ইফ উই ওয়ার মাস্ক, আমরা যদি মুখোশ পরিধান করি তাহলে কি হবে। এরপরে দেখো, তারপরে আমি বলি যে ইফ ইউ ওয়ার, তুমি যদি পরিধান করো, ওয়ার্ম ক্লোথস, গরম কাপড়, তাহলে কি হবে। ইফ ইউ স্টাডিড, তুমি যদি পড়াশোনা করতে তাহলে কি হতো। 5টি বাক্য ঝটপট উঠিয়ে নাও সবাই। ইফ ইউ রিড বুকস, ইফ উই প্লান্ট ট্রিজ, ইফ উই ওয়ার মাস্ক, ইফ ইউ ওয়ার ওয়ার্ম ক্লোথস, ইফ ইউ স্টাডিড, যদি তুমি পড়াশোনা করতে। সকলে 5টি বাক্য উঠিয়ে নাও। এরপরে আমি আরও 5টি লিখছি তোমাদের জন্য। তারপরে দেখো এফ নম্বর, হ্যাড ইউ বিন এ লিটল বিট সিরিয়াস, তুমি যদি একটু সিরিয়াস হতে তাহলে ড্যাশ হতো, কি হতো। আচ্ছা, ইফ ইউ রিমেম্বার্ড মি, তুমি যদি আমাকে মনে করতে, রিমেম্বার্ড মি ড্যাশ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফ ইউ হিয়ার দিস সং, তুমি যদি এই গানটি শোনো তাহলে কি হবে। আচ্ছা, তুমি ভালো উপভোগ করবে, এরকম লিখতে পারো। আচ্ছা, ইফ ইউ ওয়ার উইথ মি, তুমি যদি আমার সাথে থাকতে তাহলে কি হতো। আচ্ছা, ইফ দ্য স্কুল, ইফ অর স্কুল, যদি আমাদের স্কুল, রিজিউমস, আমাদের কলেজ যদি শুরু হয়,
ফাংশনিং, কলেজ যদি ফাংশনিং শুরু করে আবার, আমাদের স্কুল যদি ফাংশনিং শুরু করে আবার, তাহলে কি কেমন হবে, কি হবে, এটা তুমি কল্পনা থেকে লিখবে। তাহলে এই হচ্ছে তোমাদের 10টা হোমওয়ার্ক। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে এই অ্যান্সারগুলো জানিয়ে দিতে পারো তোমরা তোমাদের অবসরে, বা তোমরা এখনই যদি পারো এখনই লিখতে পারো। তাহলে আমরা কন্ডিশনাল সেন্টেন্সটি আলোচনা করলাম। আশা করি আমার এই ক্লাসের মাধ্যমে কন্ডিশনাল সেন্টেন্স তোমরা সকলে বুঝতে পেরেছ। এরপর আমি তোমাদেরকে রুল নম্বর 8-এ বা 8 নম্বর রুলে আমি যেটা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড এবং হার্ডলি হ্যাড। তোমরা সকলে খেয়াল করো। রুল নম্বর 8, নো সুনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড। আসলে আজান দিচ্ছে, খুব পবিত্র বাণী, আমরা আশা করি সকলে নামাজে যাব। এরপর স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবে, যখন আজানে বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তোমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, দুরূদ পড়বে। এটা খুবই দরকার, অত্যন্ত অত্যাবশ্যক, সবাই পড়বে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এরপরে নো সুনার হ্যাড দেন স্কার্সলি হ্যাড হোয়েন, হার্ডলি হ্যাড হোয়েন, এর অর্থটা হচ্ছে তে না তেই, মানে যেমন আসতে না আসতেই, যাইতে না যাইতেই, খাইতে না খাইতেই, দেখতে না দেখতেই। তুমি যদি মনে করো এরকম কোনো বাক্য করো যে আমি দেখতে না দেখতেই, বলতে না বলতেই, শুনতে না শুনতেই, হাতে তালি মারতে না মারতেই ইত্যাদি, এরকম বাক্যের ক্ষেত্রে তুমি নো সুনার হ্যাডের জন্য দেন দিয়ে করবে, স্কার্সলি হ্যাডের জন্য হোয়েন দিয়ে করবে, আর হার্ডলি হ্যাডের জন্য করবে হোয়েন দিয়ে। তিনটার অর্থ একই। আমি যদি তোমাদেরকে একটি ট্রান্সলেশন দেই, যেমন ধরো ট্রান্সলেশনটা যদি আমি এরকম দেই যে শিক্ষক ক্লাসে আসতে না আসতেই, শিক্ষক ক্লাসে আসতে না আসতেই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। শিক্ষক ক্লাসে আসতে না আসতেই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। শিক্ষক ক্লাসে আসতে না আসতেই, তাহলে বলবে নো সুনার হ্যাড দ্য টিচার কাম টু দ্য ক্লাস, ক্লাসে আসতে না আসতেই দেন দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা স্টুড আপ মানে উঠে দাঁড়ালো। তাহলে কি বুঝলাম আমরা? নো সুনার হ্যাডের জন্য আমাদেরকে বসেছে কি বলো, দেন বসেছে। গঠনটা হচ্ছে প্রথমে নো সুনার হ্যাড দিবে, নো সুনার হ্যাড দেওয়ার পর দেখো দ্য টিচার, এটা সাবজেক্ট দিয়েছি, কাম মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েছি, এরপর অবজেক্ট বা এক্সটেনশন আমি আমার প্রয়োজন মতো বসিয়েছি। নো সুনার হ্যাড দি টিচার কাম টু দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে আসতে না আসতেই দেন, তারপর একটা পাস্ট ইনডিফিনিট প্রোভাইড করবা। পাস্ট ইনডিফিনিট হচ্ছে দি স্টুডেন্টস স্টুড আপ, স্ট্যান্ড আপ জন্য স্টুড আপ। এই বাক্যটাকে আমরা এভাবেও করতে পারতাম, দেখো খালি কানেক্টরটা চেঞ্জ করে। যেমন আমরা এখানে নো সুনার হ্যাড না দিয়ে যদি আমরা স্কার্সলি হ্যাড দিয়ে করতাম, তাহলে বাক্যটা এরকম আসতো যে scarcely had the teacher come to the class, শিক্ষক ক্লাসে আসতে না আসতেই when the students, ছাত্রছাত্রীরা stood up, ছাত্রছাত্রী কি বলো, উঠে দাঁড়ালো। এখানে আমরা কি দিয়ে করলাম, স্কার্সলি হ্যাড দিয়ে করলাম। স্কার্সলি হ্যাডের জন্য একই ফর্মুলা, দেখো স্কার্সলি হ্যাডের পরে আমরা একটা পাস্ট ইনডিফিনিট বসিয়েছি, দি টিচার কাম টু দ্য ক্লাস, এরপরে হোয়েন বসিয়েছি, তারপর একটা পাস্ট ইনডিফিনিট টেন্স দিয়েছি, হয়ে গেল। এবার আসে এই বাক্যটাকে আমরা হার্ডলি হ্যাড দিয়েও করতে পারতাম। তো হার্ডলি হ্যাড দিয়ে করলে কেমন হতো, যেমন হার্ডলি হ্যাড দ্য টিচার কাম টু দ্য ক্লাস, শিক্ষক ক্লাসে আসতে না আসতেই when the students stood up, ছাত্রছাত্রীরা উঠে দাঁড়ালো। তাহলে আমরা কি বুঝলাম যে আমাদের সবই ব্যাপার একই, যে হার্ডলি হ্যাডের পর দেখো দি টিচার কাম টু দ্য ক্লাস, আমরা এখানে কি বসিয়েছি, দি টিচার কাম টু দ্য ক্লাস মানে পাস্ট, তোমার সাবজেক্ট বসিয়েছি, তারপর V3 বসিয়েছি, তারপরে আমাদের এক্সটেনশন বা আমাদের প্রয়োজন মতো বসিয়ে নিতে পারি, এরপরে হোয়েনের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে পারি, পাস্ট
ইনডিফিনিট টেন্স বসিয়েছি। আমাদের এই হচ্ছে ফর্মুলা। এবার তোমাকে যদি আরেকটি ট্রান্সলেশন আমি করি, একটু বোঝানোর চেষ্টা করি। যেমন ধরো আমরা পাখিটিকে দেখতে না দেখতেই পাখিটি উড়ে গেল। পাখিটি উড়ে গেল। তো দেখো এটা দিয়ে তুমি ট্রান্সলেট কিভাবে করতে পারো, যে আমরা পাখিটিকে দেখতে না দেখতেই, আমরা মানে কি বলো, নো সুনার হ্যাড উই, দেখতে না দেখতে, নো সুনার হ্যাড উই সিন দি বার্ড, পাখিটিকে আমরা দেখতে না দেখতেই, দেন দি বার্ড, পাখিটি ফ্লিউ অ্যাওয়ে, পাখিটি কি বলো, উড়ে গেল। নো সুনার হ্যাড উই সিন দ্য বার্ড, পাখিটিকে আমরা দেখতে না দেখতে, দেন দ্য বার্ড ফ্লু অ্যাওয়ে, পাখিটি উড়ে গেল। এবার নো সুনার হ্যাডটা বাদ দিয়ে আমরা যদি স্কার্সলি হ্যাড দিয়ে করি, কথাটা এরকম দাঁড়াবে। তোমরা তো নিশ্চয়ই আশা করি বুঝতে পারছো যে এখানে কি হওয়া উচিত, যে স্কার্সলি হ্যাড উই সিন দি বার্ড, পাখিটিকে আমরা দেখতে না দেখতেই, হুয়েন দি বার্ড ফ্লিউ অ্যাওয়ে, পাখিটিকে দেখতে না দেখতেই পাখিটি উড়ে গেল। অথবা এটাকে আমরা এভাবেও করতে পারি যে হার্ডলি হ্যাড উই সিন দি বার্ড, পাখিটিকে আমরা দেখতে না দেখতেই, হোয়েন দি বার্ড ফ্লিউ অ্যাওয়ে, হোয়েন দি বার্ড ফ্লিউ অ্যাওয়ে। তাহলে একই সূত্র, একই ফর্মুলা। আমি তোমাদের যদি এখান থেকে কয়েকটি এক্সারসাইজ তোমাদেরকে আমি পুট করি, তাহলে তোমরা দেখো কি লিখবে। তোমরা এক্সারসাইজ তোমার বাড়িতে অবশ্যই করবে। তোমাদের এগুলো করে আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমার উত্তরগুলো লিখে দেবে। আমি তোমাদের উত্তরগুলো পড়ে তোমাদের মিস্টেকগুলো কারেক্ট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে একটি এক্সারসাইজ দিচ্ছি, দেখো। নো সুনার হ্যাড আই gone out, no sooner had I gone out the room, আমি রুমের বাইরে যেতে না যেতেই ড্যাশ কি হলো, অনেক কিছু হতে পারে, যেমন বৃষ্টি নামতে পারে, বিশ্বাস করে বৃষ্টি নামলেই ভালো হয়। তারপরে যদি বলি হার্ডলি হ্যাড দ্য স্টুডেন্টস সিন দি টিচার, ছাত্রছাত্রীরা শিক্ষকদেরকে দেখতে না দেখতেই কি করলো, তারা উঠে দাঁড়াতে পারে, তারা তাদের কথাবার্তা বন্ধ করতে পারে। অথবা স্কার্সলি হ্যাড আই রিচড দি স্টেশন, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই কি হলো, স্টেশনে পৌঁছতে না পৌঁছতে স্টেশনের গাড়িটি ছেড়ে দিতে পারে, এটা বলতে পারো। আবার আমি তোমাদের আরও কিছু এক্সারসাইজ যদি দেই, no sooner had my friend, আমার বন্ধু, no sooner had my friend seen me, আমার বন্ধু আমাকে দেখতে না দেখতে সে কি করলো, আমার থাপ্পড় দিতে পারে, দুইটা যে দোস্ত কেমন আছো সেরকম একটা প্যাটেট করতে পারে, বা যাই অনেক কিছু করতে পারে। তারপরে no sooner had we clapped our hands, আমরা আমাদের হাতে ক্লাব দিতে না দিতেই, মানে দিতে না দিতে কি হলো, পাখিটি উড়ে গেল, এরকম হতে পারে। বন্ধুরা দুইটা জিনিস একটু জানো তোমরা, ক্লাব শব্দের অর্থ কি করা বলো তো, দুই হাতে দেওয়া, এটাকে বলে ক্লাব। আর একটা বিষয় আছে স্ল্যাপ, একই বানান, এস দিয়ে বানান করবা, স্ল্যাপ মানে তো এক হাতের জিনিস কি হচ্ছে, থাপ্পড়, বুঝছো? স্ল্যাপ মানে থাপ্পড়, আর ক্লাব মানে হচ্ছে দুই হাতে যেটা তালি। তো ক্লাব আর স্ল্যাপ, তো নো সুনার হ্যাড উই ক্লাবড আওয়ার হ্যান্ডস, আমরা আমাদের হাতে ক্লাব দিতে না দিতেই দেন ড্যাশ হলো, কি হলো, পাখিটি উড়ে গেল। তাহলে তোমরা এই হচ্ছে আমাদের মোটামুটি এক্সারসাইজ, তোমরা বাড়িতে করবে। বন্ধুরা আমরা দুটি জিনিস আজকে আলোচনা করেছি, সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স আর হচ্ছে নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড।